গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। আহ লাগছে খুব, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর পারছি না নিতে। শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে। আমার উপর আপনি অত্যাচার করছেন কেন? আমি আপনার বিয়ে করা বউ। বাসরাতে আপনি আমার সাথে এত বড় অন্যায় করতে পারেন না। একটু চোখ দিয়ে ভালো করে তাকিয়ে দেখেন, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এবার তো ক্ষান্ত হন, মেরে ফেলতে চান আমাকে। এখন কেন চিৎকার করছিস? হ্যাঁ, তোর রূপের অহংকার এখন কোথায় গেল? আর একবার চিৎকার করবি না। আর তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবেসে বিয়ে করছি? তাহলে বলবো তুই ভুল ভাবছিস। আমি তোকে ভালোবেসে বিয়ে করিনি। আমি ভাবতে যাব কেন? আপনি আমাকে ভালোবাসেন অনেক আগে থেকে। প্লিজ আমার উপর আর অত্যাচার করবেন না। তোকে ভালোবাসি আমি। হ্যাঁ, তোকে আমি ভালোবাসতাম ঠিক 5 বছর আগে, কিন্তু এখন আর বাসি না। এখন আমি শুধু তোকে ঘৃণা করি। ঈশির চুলের মুঠি ধরে কথাগুলো বলল ইভান। আজ ইভান রহমান আর ঈশিতা নূরের বিয়ে হয়েছে। ঈশিতা বাসর ঘরে তার স্বামী ইভানের জন্য অপেক্ষা করছিল। রাত 12টার সময় ইভান রুমে আসে, হাতে একটা বেল্ট নিয়ে। ঈশিতা ইভানের টের পেয়ে বিছানা ছেড়ে নেমে ইভানের পায়ে হাত দিয়ে সালাম করতে গেল, কিন্তু ইভান 2 পা পিছিয়ে গেল। ঈশি আশ্চর্য হয়ে উঠে দাঁড়িয়ে ইভানের দিকে তাকালো। ইভান ঈশির কাছে এসে ঠাস করে গায়ে একটা চড় বসিয়ে দিল। চড়টা প্রচণ্ড জোরালো ছিল। ঈশির ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। এরপর কোনো কিছু না বলে ইভান ঈশির শরীরের চামড়ার একটা বেল্ট দিয়ে গায়ে যত শক্তি আছে তা দিয়ে মারতে শুরু করে। ইভান আবার ঈশির চুলের মুঠি ধরে খুব কাছে টেনে বলতে লাগলো, বিয়ের পর নিয়ম অনুযায়ী আজ আমাদের বাসর রাত, কিন্তু তোর মতো মেয়ের সাথে বাসর রাত কাটাতে আমার প্রচণ্ড ঘৃণা হচ্ছে। তোর মতো মেয়ের সাথে আমি কোনোদিন সজ্ঞানে শারীরিক সম্পর্ক করব না। তুই শুধু আমার বাসার কাজের বুয়া হয়ে সারা জীবন পার করবি। আর ভাবিস না, তোকে কোনোদিন আমি ডিভোর্সও দিব না। সারা জীবন জ্বলে পড়ে মরবি। আপনি আমার সাথে এরূপ আচরণ কেন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? কিসের শাস্তি আপনি আমাকে দিচ্ছেন? কিসের প্রতিশোধ নিচ্ছেন আপনি আমার উপর? জিজ্ঞেস করছিস তুই আমার কি ক্ষতি করেছিস? তুই আমার জীবন কেড়ে নিয়েছিস, আমার মহামূল্যবান সম্পদ, যা চাইলেও আমি আর কোনোদিন ফিরে পাবো না। যা সর, আমার চোখের সামনে থেকে সর। তোকে দেখলে আমার মাথায় আগুন ধরে যায়। প্রতিশোধের আগুন বুকের মাঝে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। তোর সাথে বেড শেয়ার করতে আমার রুচিতে বাধে। যা গিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়। আমি ঠিক জানি না ইভান, আমার উপর কিসের প্রতিশোধ নিচ্ছেন। আমি ফ্লোরে বিছানা করে শুয়েছি মাত্র, সমস্ত শরীর ব্যথায় টনটন করে উঠল। চামড়ার বেল্টের মারে সমস্ত শরীর ফুটে উঠেছে। যেখানে যেখানে বেল দিয়ে আঘাত করেছে সেখানে সেখানে রক্তাক্ত হয়ে আছে। অনেক ভেবেছি কেন ইভান আমাকে ঘৃণা করে, কেন আমার উপর এত অত্যাচার চালালো। 5 বছর আগেও তো সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, তাহলে এখন কেন আমার উপর এতটা কঠোর? আমি অন্য পাশে ঘুরতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠলাম। আহ! ইভান উঠে গিয়ে কাভার্ড খুলে একটা মলম বের করে আমার দিকে ছুঁড়ে মেরে বলল, এই নে মলম, তোর ব্যথা জায়গায় লাগিয়ে নে। আমাকে এখন ঘুমাতে দে। আর কাল সকালে আমার অফিস আছে। আর একটা শব্দও করবি না। যদি শব্দ করিস তাহলে আবার মার খাবি। আমি মলমটা হাতে পেয়ে নিজেই রক্তাক্ত স্থানে লাগাতে শুরু করলাম। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, তবু একটু শব্দও করলাম না। নিজের মুখ নিজেই এক হাত দিয়ে চেপে ধরে মলম লাগাতে শুরু করলাম। সকালবেলা ইভানের ঘুম আগেই ভেঙে যায়। ইভান উঠে পড়ল, কিন্তু ঈশি এখনও ঘুমিয়ে আছে। ঈশিকে এখনও ঘুমাতে দেখে ইভানের প্রচণ্ড রাগ হচ্ছে। ইভান এসে চুলের মুঠি ধরে টেনে তুলে বসালো আর রাগী গলায় বলতে লাগলো, এই নবাবের বেড়ি, এখনো পরিবারে ঘুমাচ্ছিস কেন? হ্যাঁ, ওঠ আর গিয়ে আমার জন্য নাস্তা তৈরি কর। আমি অফিসে যাব। আহ! লাগছে খুব, প্লিজ আমার চুল ছেড়ে দিন। আমি এক্ষুনি যাচ্ছি আপনার জন্য নাস্তা তৈরি করতে। ইভান ঈশিকে ছেড়ে দিল। ঈশি দৌড়ে চলে গেল ওয়াশরুমে। একটু পর ফ্রেশ হয়ে বের হয়ে চলে গেল কিচেনে। ঈশি ইভানের জন্য রুটি, সবজি আর ডিম পোস্ট করলো। একটু পর ইভান বের হয়ে নাস্তা করতে আসলো। ওয়াক থু! ওই তুই এটা রুটি বানিয়েছিস? হ্যাঁ, রুটিটা পড়লো কি করে? আর ডিম তেলে চুপচুপ করছে কেন? তেল কি তোর বাপ কিনে দিয়ে গেছে? ও সরি সরি, তোর তো আবার মা বাপ কিছুই নেই। অনেকদিন আগেই মরে ভূত হয়ে গেছে। ঈশি ইভানের কথা শুনে ভয়ে হাত পা থরথর করে কাঁপছে আর মনে মনে বলছে, আল্লাহ আমাকে বাঁচাও, না জানি এখন আবার কোন অত্যাচার করে বসে। কথাগুলো বলে শেষ করতে পারলো না। তার আগে ইভান কিচেন থেকে খুন্তি গরম করে এনে ঈশির পিঠে চেপে ধরলো আর বলল, রুটি পুড়িয়ে ফেলে আর ডিম অতিরিক্ত তেল দেওয়ার কারণে আজ তোর পিঠে খুন্তির স্যাক দিলাম, যাতে নেক্সট টাইম একই কাজ আর রিপিট না করিস।
আর শোন, এই কাঁদবি না, একদম কান্না করবি না, কান্নার পারমিশন তোকে আমি দেইনি। ইসি কাঁদতে পারছে না, বেচারি মুখ নিজের 2 হাতে চেপে ধরে রেখেছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। ইভান আবারও নিজের রুমে গেল, একটা বার্ন ক্রিম আর কয়েকটা মেডিসিন ইসির গায়ে ছড়ে মেরে বলল, বার্ন ক্রিম নিজের পোড়া স্থানে লাগিয়ে নিস, আর ওষুধগুলো মনে করে খেয়ে নিস। আর শোন, আমি কিন্তু দুপুরে লাঞ্চ করতে আসবো, বাসায় রান্না করে রাখিস। আসি আমি। ইভান চলে গেল। ইসি ফ্লোরে বসে পড়ে হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। একটু পর নিজেই নিজের পিঠে পোড়া স্থানে মলম লাগানোর চেষ্টা করছে, কিন্তু ইসির হাত পুরো ক্ষত পর্যন্ত পৌঁছাচ্ছে না। শরীরের যন্ত্রণায় ইসি বারবার কুকিয়ে উঠছে, ডুকরে ডুকরে কাঁদছে। ইভান একটা কোম্পানিতে এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি করে। ইভান নিজের ডেস্কে বসে আনমনে অতীতের কথাগুলো ভাবতে লাগলো। 5 বছর আগে ইসিকে প্রথম দেখেছিলাম ভার্সিটির ক্যাম্পাসে। ক্যান্টিনে বসে দুজন বান্ধবীর সাথে কফি খাচ্ছিল। ইসির হাসিটা ছিল মন কেড়ে নেওয়ার মতো। আমি ইসির হাসি দেখেই প্রেমে পড়ে যাই। ওর সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি ও আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে, আর পরে ফাইনাল ইয়ারে। কয়েকদিন পর আমি ইসিকে ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে গোলাপ দিয়ে প্রপোজ করি, কিন্তু ইসি সবার সামনে আমাকে রিজেক্ট করে দেয়। তবু আমি হাল ছাড়িনি, আমি ইসিকে বারবার প্রপোজ করতে থাকি, কিন্তু ইসি কিছুতেই আমার প্রপোজে রাজি হচ্ছে না। একদিন রাস্তায় দাঁড়িয়ে ইসিকে আমি আবার প্রপোজ করলাম। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল দুজন পুলিশ। ইসিকে বিরক্তি করা দেখে পুলিশ দুজন আমাদের দিকে এগিয়ে আসে, আর এসেই পুলিশ দুজন ইসিকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? দেখে তো মনে হচ্ছে ছেলেটা মেয়েটাকে ইপটিজিং করছে। এই মেয়ে, ছেলেটা কি সত্যি তোমাকে ইপটিজিং করছে? হ্যাঁ, ছেলেটা আমাকে প্রত্যেকটা দিন ইপটিজিং করে। ওর যন্ত্রণায় ঠিকমতো ভার্সিটিতে আসতে পারি না। কি, তুই মেয়েটাকে ইপটিজিং করিস? চল আমাদের সাথে থানায়। পাশার উপরে একটা ঢান্ডা পড়লেই মাথা থেকে ইপটিজিং এর ভূত বের হয়ে যাবে। পুলিশ আমাকে ধরে নিয়ে যায় থানায়। আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এটা শুনে বাবা সাথে সাথেই স্ট্রোক করে। বাবা 1 মাস পর মারা যায়। আমার মা তার 2 বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে যাই। তখন আমি প্রতিজ্ঞা করি বিয়ে আমি ইসিকেই করব। ওর জন্য আমার বাবা মা মারা গিয়েছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। অন্যদিকে ইসি কোনো রকম একটা শুকনো রুটি খেয়ে ওষুধ খেয়ে নিল। শরীরের প্রচণ্ড ব্যথা জ্বর এসে গেছে, মাথা ব্যথা ফেটে যাচ্ছে। তবুও ইসি রান্না করতে গেল। কোনো রকম রান্না করে ইসিকে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা যেন আর চলছেই না, শরীর ঝাঁকুনি দিয়ে শীত আসছে। কিছু সময় পর ইসির আর জ্ঞান নেই। ইভান লাঞ্চ টাইমে বাসায় আসলো। দরজার সামনে দাঁড়িয়ে বারবার কলিং বেল চাপছে, কিন্তু ইসি দরজা খুলছে না। ইভান ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো। রুমে গিয়ে দেখে ইসি ঘুমিয়ে আছে। ইভানের মেজাজ গরম হয়ে গেল। ইভান ইসিকে হাত ধরে টান দিল। তখন ইভান অনুভব করলো ইসির শরীর জ্বরে পড়ে যাচ্ছে আর জ্ঞান নেই। ইস, শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, তার উপর জ্ঞান নেই। এখন আমি কি করি? এই অবস্থায় ডক্টরের কাছে নিয়ে গেলে আমাকে পুরো দস্তর অপমান করবে। কি করি? ও হ্যাঁ, আমার ডক্টর বন্ধু সুমনকে ফোন করি। কিছু সময়ের মধ্যে সুমন বাসায় আসলো। আমি সুমনকে সবটা বললাম। সুমন তখন জবাব দিল, তুই কি মানুষ নাকি জানোয়ার? এভাবে কেউ কারোর উপর অত্যাচার করে? এখন তো আমার ইচ্ছে করছে তোকে পুলিশে দিতে। বিয়ে করে যখন বইয়ের মর্যাদায় দিতে পারবি না, তখন বিয়ে করেছিস কেন? দেখ ভাই, আমাকে পরে বকিস, আগে মেয়েটাকে চিকিৎসা দে। যদি মারা যায় তাহলে কেস খেতে হবে। তোকে আর কিচ্ছু বলা নেই, তোর ভেতর থেকে মনুষ্যত্ববোধ হারিয়ে গেছে, তুই সাইকো হয়ে গেছিস। এরপর ডক্টর ইসিকে জ্বরের ঔষধ আর ব্যথার ওষুধ লিখে দিল। ডক্টর আবারও বলল, পারলে মেয়েটাকে একটু জল পড়তে দিস আর সমস্ত শরীর মুছিয়ে দিস, আমি আসি, প্রয়োজন হলে কল দিস। সুমন চলে গেল। ধুর, আমি কোন ঝামেলায় ফেসে গেলাম? এখন নাকি বেয়াদব মেয়েটাকে সেবা করতে হবে। কি আর করার, বাধ্য হয়ে ইসির সেবা করে যাচ্ছি। ঘণ্টাখানেক পর ইসি আমার ডান হাতটা টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরলো আর বলতে শুরু করলো, বাবা প্লিজ, তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। আমি আর বাঁচতে চাই না। আমার খুব কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না। চাচা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু আমার বর আমাকে ভালোবাসে না। জ্বরের ঘোরে পাগলের প্রলাপ বকে যাচ্ছে। এই মেয়ে ছাড় আমাকে, আমি তোর বাপ না স্বামী। উঠে ভাত খেয়ে ওষুধ খা, তোর জন্য আমি লাঞ্চের পর আর অফিসেও যেতে পারি নাই। ইসি পিট পিট করে চোখ মেলে তাকালো। ইভানকে দেখতে পেয়ে হাতটা ছেড়ে দেয়। উঠে বসার চেষ্টা করছে, কিন্তু উঠে বসতে পারছে না। ইভান তাকিয়ে সবটা দেখছে, কিন্তু সাহায্যও করছে না। অনেক চেষ্টা করার পর উঠে বসতে সক্ষম হলো আর বলল, সরি, আমি আপনার বিছানায় ঘুমাতে চাইনি। মাথাটা ভারী ভারী লাগছিল, শরীর প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তাই আপনার বিছানায় শুয়েছি। এজন্য প্লিজ আমাকে মারবেন না। আপনার মারে অনেক ব্যথা। ইসি ঢুলু ঢুলু গায়ে ঢুলতে ঢুলতে ডাইনিংয়ের কাছে আসলো। কোনো রকমে এক মুঠো ভাত প্লেটে নিল।
এরপর লবণ দিয়ে মেখে অনিচ্ছাকৃত খাচ্ছে। তখনই ইভান এসে ডাইনিংয়ের উপর ওষুধ রেখে বলল, ওষুধগুলো মনে করে খেয়ে নিস। ইভান চলে গেল। ইসি কোনো মতে ভাত খেয়ে ঔষধ খেয়ে নিল। ইসি ওর ছোটবেলার কথাগুলো মনে করতে লাগলো। ইসির বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। ইসির বাবা লেখাপড়া করত। 1 বছর ঘুরতে না ঘুরতে জন্ম হলো ইসির। ইসির জন্ম হওয়ার পর ইসির বাবার ক্যান্সার ধরা পড়লো। বছরখানেক পর ইসির বাবা মারা যায়। ইসির বাবা মারা যাওয়ার কথা শুনে ইসির নানা ভাই আর মামারা এসে ইসির মাকে নিয়ে যায়। ইসিকে রেখে যায় ইসির বাড়িতেই। তার কিছুদিন পরে ইসির মাকে ইসির নানা ভাই জোর করে বিয়ে দিয়ে দেয়। এরপর ইসিকে বড় করার দায়িত্ব নেয় ইসির দাদু। ইসি যখন ক্লাস 6-এ পড়ে তখন ইসির দাদুও মারা যায়। ইসি ঠাই মিলে ইসির চাচির বাড়িতে। ইসির চাচি ছিল প্রচণ্ড বুদ্ধিমতী মহিলা। সে ইসিকে সরাসরি অত্যাচার করতো না, পরোক্ষভাবে অত্যাচার করত। নিজের মেয়েকে দিয়ে কোনো কাজ করাতো না, সমস্ত কাজ ইসিকে দিয়েই করাতো। ইসি যদি অসুস্থ থাকতো আর কোনো কাজ না করলে নিজের মেয়েকে কথা শোনাতো, যাতে ইসি বুঝতে পারে কথাগুলো ইসিকেই বলছে। ইসি বাধ্য হয়ে অসুস্থ শরীরে কাজ করত। খাবার দেওয়ার বেলা ইসির চাচি কৌশল অবলম্বন করত। ভালো ভালো রান্না হলে কখনো কখনো সামান্যটুকু খেতে দিত, আবার কখনো কখনো তাও দিত না। ইসির চাচি বলতো, মারে তুই তোর চাচির উপর রাগ করছিস, যা দিয়েছি তা খেয়ে নে। দেখিস না আমাদের টানাটানির সংসার, সবাইকে মিলেমিশে কম বেশি খেতে হবে, পরের বার তোকে বেশি করে দিব। কিন্তু সেই পরের বারটা কোনোদিনই না আসেনি। কখনো কখনো রাতের বেলা না খেয়েই কাটিয়ে দিত ইসি। ইসি নিজেই নিজের উপর হাসে আর বলে ওঠে, চাচির সংসারে মানুষ হয়েছি, তারা আমাকে দয়া করে 2 বেলা খেতে দিত আর পড়াতো। এটা ছিল আমার 7 জন্মের ভাগ্য। চাচির সংসারে থেকে প্রেম করার কথা চিন্তাও করতে পারতাম না। চাচি আমাকে করুণা করে থাকতে দিয়েছে। তখন যদি আমি প্রেম করতাম আর চাচি জানতে পারতো, তাহলে আমার মাথা গোজার আশ্রয়টুকু হারাতাম। তাই কখনো প্রেম করার কথা চিন্তাও করতে পারতাম না। ইভান আমাকে বিরক্ত করতো অনেক বেশি। একটা সময় আমিও ইভানকে ভালোবেসে ফেলেছি, এমনকি এখনো বাসি। কিন্তু বুঝতে পারছি না ইভান আমার উপর এত অত্যাচার কেন করে। তাহলে ইভানের ভালোবাসাটা মিথ্যে ছিল? ওকে একদিন পুলিশে দিয়েছিলাম বলে তার প্রতিশোধ আমার উপর নিচ্ছে? হবে হয়তো। আমার চাচি আমাকে ইভানের সাথে বিয়ে দিতে চায়নি, তার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল ইভানের সাথে। কিন্তু ইভান আমাকে আগে বিয়ে করবে বলে গোধরে বসেছিল। বাধ্য হয়ে চাচি ইভানের সাথে আমাকে বিয়ে দেয়। বিদায় দেওয়ার আগে চাচি আমাকে একা একা ডেকে বলেছে, বিয়ের পর তোর জীবনে কোনো সমস্যা হলে আমার বাড়ি আসবি না, তোর জন্য আমার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পাবো, সুখে থাকবো। কিন্তু কথাই আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। যার কপালে ছোটবেলা থেকে সুখ থাকে না, বিয়ের পরেও তার কপালে সুখ নাম সুখ পাখিটা অচিন পাখি হয়ে যায়। এসব কথা ভাবতে ভাবতে সে ডাইনিংয়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এভাবেই কাটতে থাকে ইসির কষ্টের বোবা কান্নার দিনগুলি। পান থেকে চুন খসলেই ইভান ইসির উপরে অত্যাচার চালায়। গতকাল ইসি মাছ রান্নায় একটু লবণ বেশি দেয়। ইভান আবার খুন্তি গরম করে ইসির হাতে সেকা দেয়। তোকে আর কতবার বলবো, আমার জন্য রান্না করলে সেটা পারফেক্ট হতে হবে, তা না হলে তোর কপালে শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি সবগুলো একসাথে নেমে আসবে। আমার কথাগুলো তোর মনে হয় শুনতে ভালো লাগে না? হ্যাঁ, আমার মার খেতে তোর মনে হয় ভালো লাগে? ইভান, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার হাত জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারিনি মাছে একটু লবণ বেশি হয়ে যাবে। আর কোনোদিন এমন হবে না। মনে থাকে যেন। এই শোন, আমি অফিসে গেলাম, বাসায় এসে যেন দেখেই আমার শার্ট প্যান্টগুলো ইস্ত্রি করে রেখেছিস। আর যদি না করিস তাহলে তোর কি অবস্থা হবে নিশ্চয়ই বুঝতে পারছিস। আর শোন, হাতে মলম লাগিয়ে নিস। ইভান চলে গেলে ঈশ্বর হাত দুটো লবণ পানির ভেতরে ডুবিয়ে রাখে। কিছুতেই যেন জ্বালা পোড়া কমছে না। ইসি হাতে বার্ন ক্রিম লাগিয়ে নিল। এরপর কোনো মতে হাতে চামচ দিয়ে খেয়ে নিল। ইসি ভাবছে কি করে ইভানের শার্ট প্যান্ট ইস্ত্রি করবে। ইসি হাতে ওর ওড়না পেঁচিয়ে নিয়ে ইস্ত্রি করতে লাগলো। ব্যথায় বারে বারে কুকিয়ে উঠছে, তবুও কাজটা করতেই হবে, না হলে ইভান ইসিকে আস্ত রাখবে না। রাত 10টা বেজে গেছে, কিন্তু আজ ইভান এখনও বাসায় ফিরছে না। ইসির বাসায় একা থাকতে খুব ভয় করছে, সাথে ইভানের জন্য চিন্তাও হচ্ছে। ইসি ইভানকে ভালোবাসে, চিন্তা হওয়াটাই স্বাভাবিক। 11টার সময় ইভান বাসায় ফিরে আসলো। ইভানকে দেখে সে দৌড়ে গিয়ে ইভানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে কাঁদতে বলল, আপনি এত সময় কোথায় ছিলেন? আমার খুব চিন্তা হচ্ছিল। আপনি ঠিক আছেন তো? ইভানও ইসিকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলো আর বলল, আরে ডার্লিং, চিন্তা করার কোনো কারণ নেই। এই দেখো, আমি এসে গেছি। ডার্লিং, চলো আমরা ভিতরে যাই। আজ আমার টি-20 ম্যাচ খেলা। আজ খুব ছক্কা মারতে ইচ্ছে করছে। আমি যে ক্ষুধার্ত বাঘের নাই ক্ষুধার্ত। তাড়াতাড়ি চলো ডার্লিং, আমার আর দেরি সইছে না। ইসি ইভানের মুখ থেকে মদের ভোটকা গন্ধ পাচ্ছে। ইসির আর বুঝতে বাকি নেই ইভান মাতাল হয়ে এইসব কথা বলছে।
ইভান, আপনি নেশার ঘরে আছেন, সজ্ঞানে নেই। চলুন, আপনাকে আমি নেশা কাটার শরবত বানিয়ে দেই। বলে ইভান ঈশার ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। এরপর ইভান ঈশাকে টানতে টানতে রুমে নিয়ে গেল। এতদিন ইভান ঈশার উপর করেছে শারীরিক অত্যাচার, আজ করবে রোমান্টিক অত্যাচার। সকালবেলা ইভান ঈশাকে ওর বুকে উন্মুক্ত অবস্থায় দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে ঈশাকে আবারও বেল্ট দিয়ে মারতে লাগলো। বেহায়া নির্লজ্জ, আমি জানতাম তুই একদিন এই কাজটা করবি। আমার সাথে শুয়ে খুব মজা পেয়েছিস বুঝি? হ্যাঁ বিশ্বা, তোর থেকে এর চেয়ে বেশি কি আর আশা করা যায়? ইভান, আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে আর মারবেন না। আমার শরীরটা আপনি প্রত্যেকটা দিন মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছেন, আর সহ্য করতে পারি না। এভাবে আর না মেরে আমাকে প্লিজ একবারে মেরে ফেলুন। হ্যাঁ, তোকে আজ মেরেই ফেলবো। তোকে বাঁচিয়ে রাখলে আমার রাগ বাড়বে। বলে ইভান ঈশাকে আরও জোরে জোরে মারতে শুরু করলো। এবার ঈশা জ্ঞান হারালো। ঈশা জ্ঞান হারিয়েছে দেখে ইভান চিন্তায় পড়ে গেল। ইভান ডক্টর সুমনকে ফোন করে সবটাই বলল। ডক্টর সুমন কিছু সময় ইভানের সাথে রাগারাগি করলো, পরে বলল, তাড়াতাড়ি তোর বউকে নিয়ে হসপিটালে চলে আয়। ইভান ঈশাকে নিয়ে হসপিটালে আসলো। ডক্টর সুমন ঈশাকে একটা ক্যাবিনে রেখে চিকিৎসা দিচ্ছে। ঘন্টা 2 পর ঈশার জ্ঞান ফিরে আসলো। ইভান, আপনি আমাকে প্রতিটা দিন অবহেলা করে যাচ্ছেন। আমি আপনার বউ, অথচ আমাকে একটা দিনও বউয়ের সম্মান দেননি। আপনি একদিন আমার শূন্যতা অনুভব করবেন, তখন আমি হয়তো আপনার জীবনে আর থাকবো না। এখন আমি আছি বলে আমাকে অবহেলা করছেন। আমি আপনাকে একদিন পুলিশে দিয়েছি বলে আমার উপর আপনার এত রাগ। আপনি তার প্রতিশোধ প্রতিটা দিন নিচ্ছেন, কিন্তু একবারের জন্য জানতে চাননি আমি কেন আপনাকে সেদিন পুলিশে দিয়েছিলাম। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়ে চাচির সংসারে অবহেলা অনাদরে বড় হয়েছি। কখনো 2 বেলা খেয়ে, আবার কখনো না খেয়ে। আমার পেট থেকে কোনোদিন ক্ষুধা যেত না। সেই সংসারে থেকে প্রেম ভালোবাসার কথা কোনোদিনও ভাবতে পারি না। সবচেয়ে বড় কথা হলো, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। তখন আপনাকে আমার থেকে দূরে সরানোর জন্য আপনাকে পুলিশে দিয়েছিলাম। ভেবেছিলাম আপনি আমাকে ঘৃণা করে আমার থেকে দূরে চলে যাবেন, কিন্তু না, আপনার রাগ এত বছর ধরে জমিয়ে রেখেছিলেন বুঝতে পারিনি। আমি মনে করেছিলাম বিয়ের পর হয়তো সুখের দেখা পাবো, কিন্তু আমার জীবনে সুখটা অলিক হয়েই রইল। ঈশির কথাগুলো শুনে আমার বুক ফেটে কান্না আসছিল। ইচ্ছে করছিল ঈশিকে বুকের মাঝে জড়িয়ে ধরেই, কিন্তু এতগুলো দিন ওর উপর না জেনে অনেক অন্যায় করেছি। কোন মুখে ওকে বুকে জড়িয়ে ধরব? 2 দিন পর ঈশিকে বাসায় নিয়ে আসলাম। আমি আর ঈশির উপর কোনো অত্যাচার করি না, ঈশির সাথে তেমন কথাও বলি না। ঈশি ঈশির মতো করে ভালো থাকুক। 3 মাস পর জানতে পারলাম আমার ঈশি মা হতে যাচ্ছে। সেদিন আমি প্রচণ্ড খুশি হয়েছি, কিন্তু ঈশির সামনে খুশিটা প্রকাশ করতে পারলাম না। একটু একটু করে দিন দিন ঈশির পেট বড় হচ্ছে। ঈশির মাঝে বেড়ে উঠছে আমার সন্তান। খুব ইচ্ছে করছে ঈশির পেটে কান পেতে সন্তানের অস্থিরত্ব অনুভব শুনতে, কিন্তু আজও আমি পারলাম না। এক অদৃশ্য শক্তি আমাকে ঈশির থেকে দূরে সরিয়ে রাখছে। মনের মাঝে প্রতিনিয়ত অপরাধবোধ কাজ করে। কেটে গেল 8টি মাস। ঈশির পেট অনেক বড় হয়েছে। আজকাল ঈশির চলাফেরা করতেও কষ্ট হয়। ইচ্ছে করে ঈশির কষ্টগুলো অনুভব করতে। অনেক হয়েছে, আর না। এবার ঈশির সাথে সমস্ত দূরত্ব গুছিয়ে ওকে আমার বউকে টেনে নেব। আজ অফিস থেকে ফেরার পথে ঈশির জন্য লাল শাড়ি আর আমাদের অনাগত বেবির জন্য অনেকগুলো খেলনা কিনে বাসায় ফিরে আসলাম। এসে দেখি ঈশি ফ্লোরে বসে আছে। সমস্ত ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আমি দৌড়ে চলে গেলাম ঈশির কাছে। ঈশিকে বুকে জড়িয়ে ধরে বললাম, ঈশি, তোমার এই অবস্থা হয়েছে, আমাকে ফোন করে কেন বললে না? ইভান, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমি আমার সন্তান আর আপনার জন্য বাঁচতে চাই। আমি ফ্লোরে মাথা ঘুরে পড়ে যাই, এরপর ব্লিডিং হওয়া শুরু করে। আমি ঈশির কপালে একটা চুমু দিয়ে বললাম, কিচ্ছু হবে না তোমার, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তারপর আমি ঈশিকে পাজাকোলা করে হসপিটালে রওনা দিলাম। আমার সাদা শার্ট রক্তে লাল হয়ে গিয়েছে। ঈশিকে হসপিটালে নেওয়ার পর সুমন ঈশিকে ওটিতে নিয়ে যায়। আমি ওটির বাইরে দাঁড়িয়ে আল্লাহর নাম ডাকছি। একটু পর সুমন বের হয়ে আসলো, কোলে একটা বাচ্চা নিয়ে। সুমনের মুখটা মলিন। আই এম সরি বন্ধু, তোর বউকে বাঁচাতে পারলাম না। তুই ভাবিকে হসপিটালে নিয়ে আসতে অনেক লেট করে ফেলেছিস। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তাই ভাবিকে বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তোর একটা মেয়ে হয়েছে, দেখ মেয়েটা দেখতে পুরাই তোর মতো হয়েছে। এই নে তোর মেয়েকে, আর ভাবিকে শেষ দেখা দেখে নেই। ঈশি আর নেই। কথাটা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আমি মেয়েকে কোলে নিয়ে একটু একটু করে ঈশির কাছে আসলাম। ঈশির পাশে মেয়েটাকে শুয়ে দিলাম।
আর ইসিকে আমার বুকের মাঝে জড়িয়ে ধরলাম। ইসি দেখো, আমাদের একটা মেয়ে বাবু হয়েছে। মেয়েটা দেখতে ঠিক তোমার মতোই হয়েছে। এই ইসি, ওঠো প্লিজ। ইসি, তুমি উঠবা না? ইসি, আমার মনের না বলা কথা শুনবা না তুমি? তুমি তো তোমার মনের কথা আমাকে জানিয়েছো। আমাকে তো সুযোগ দিবা আমার মনের কথাটা বলার। না শুনেই তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমার উপর তোমার এতটা অভিমান জমেছিল, একবার অভিমান ভাঙানোর সুযোগ তো দিবে। ইসি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ফিরে আসো না প্লিজ। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন।